মেয়েরা, আজকে আমি তোমাদের যে কবিতাটা পড়াবো সেটা হলো কবি জীবনানন্দ দাশের লেখা শিকার নামক একটি কবিতা। এই কবিতাটি জীবনানন্দ দাশের মহাপৃথিবী নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটা যেহেতু একটু বড়, তাই আমরা দুদিনে কবিতাটা শেষ করব। আজকে আমি প্রথম অংশটা পড়াবো, এর পরের দিন দ্বিতীয় অংশটা করে আমরা কবিতাটা শেষ করব। পুরো কবিতাটাকে দুটো অংশে ভাগ করে কবি লিখেছেন। প্রথম অংশে আমরা একটা ভোরের সুন্দর বর্ণনা পাবো, আবার দ্বিতীয় অংশে সেই ভোর শব্দটাকেই আরেক রূপে কবি প্রকাশ করবেন এবং সেখানে আমরা আরেক বিষয়কে কবি উত্থাপন করেছেন সেটা দেখতে পাবো। এই কবিতার নামকরণের মধ্য দিয়েই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শিকার অর্থাৎ কোনো কিছুর নিশ্চয়ই সেখানটায় শিকার হয়েছে বা কোনো প্রাণীর হত্যা হয়েছে, যেটা এই কবিতায় কিন্তু ফুটে উঠতে আমরা দেখব। এরপর আর একটা বিষয় তোমাদের বলে রাখি, সেটা হলো জীবনানন্দ দাশ হলেন রবীন্দ্র পরবর্তীকালের কবি। তার কবিতায় আমরা একটা বিশেষত্ব সবসময় লক্ষ্য করতে পারি। তোমরা যদি ছোটবেলায় জীবনানন্দ দাশের কোনো কবিতা পড়ে থাকো তাহলেও লক্ষ্য করে থাকবে, বা পরবর্তী সময়ে বড় হয়েও যদি কোনো কবিতা তোমরা পড়ে থাকো তাহলে দেখে থাকবে যে এই কবির কবিতায় সবসময় আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটে উঠতে দেখি। কবি ছিলেন অত্যন্ত প্রকৃতিপ্রেমী একজন মানুষ, তাই তার কবিতায় বারবার প্রকৃতির সৌন্দর্যকে তিনি ফুটিয়ে তুলতেন এবং তার যে ভালো লাগা, তার যে প্রকৃতির প্রতি প্রেম, তার যে প্রকৃতির প্রতি একটা অদ্ভুত সৌন্দর্য উপলব্ধির একটা শক্তি, তার মানসিক শক্তি, সেটা তিনি পাঠক সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাইতেন। তাই তার কবিতায় আমরা বারে বারে এই প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটে উঠতে দেখি। এই কবিতাতেও কিন্তু আমরা সেটা লক্ষ্য করব। কবিতাটার প্রথম অংশে আমরা যে ভোরের বর্ণনা পাবো তাতে কিন্তু রয়েছে সম্পূর্ণরূপে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। পরের অংশটা আমরা পরের দিন পড়ব। পরের অংশে অন্য একটা বর্ণনা রয়েছে, সেটা আমরা পরের দিন পড়ে সেটার আলোচনা করব। আজকে আমি প্রথম অংশে চলে যাচ্ছি। দেখো, ভোর কবিতাটা শুরুই হয়েছে এই ভোর শব্দটার দ্বারা। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনা গাছ, টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। কবিতাটার শুরুতেই আমরা দেখছি যে ভোরের একটা বর্ণনা দিয়েছেন তিনি। আমরা নিজেরাও লক্ষ্য করলে এটা দেখে থাকি যে ভোরবেলা প্রকৃতির একটা অদ্ভুত সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে চারদিকে। এখানে কবি শুরু করেছেন আকাশের রং। সেই সময় আকাশের রং কেমন হয়? কবি বলেছেন ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, অর্থাৎ সূর্য সবে উদিত হচ্ছে এমন সময় আকাশের রংটা নীলাভ থাকে ঠিকই, কিন্তু সেটা অত্যন্ত কোমল একটা নীল, অত্যন্ত স্নিগ্ধ একটা নীল, যে নীলের দিকে তাকালে আমাদের চোখও আরাম পায়, আমাদের চোখও তৃপ্তি পায়। সেই নীল তার সাথে তুলনা করেছেন, সেই নীলের সাথে কবি তুলনা করেছেন ঘাস ফড়িংয়ের দেহের রঙের সাথে। ঘাস ফড়িংয়ের দেহের রঙও যেরকম, সেই রকমই একটা কোমল নীল রং হয়ে যায় আকাশের সকালবেলা, ভোরবেলা। চারিদিকে পেয়ারা ও নোনা গাছ, টিয়ার পালকের মতো সবুজ। টিয়ার পালকের রং কেমন সবুজ হয় এটা তোমরা সবাই জানো, এটা আমরা প্রত্যেকেই জানি, কেননা টিয়া পাখি আমরা সকলেই দেখেছি। তো সেই যে সবুজটা, সেই সবুজের সঙ্গে কবি তুলনা করেছেন কিসে? চারিদিকে পেয়ারা ও নোনা গাছ। পল্লী বাংলায় নোনা গাছটা আমরা সব জায়গায় দেখতে পাই না, এটা একটা টক ফল, বিশেষ নোনা ফল। সেই নোনা ফলের গাছ হলো নোনা গাছ, এবং পেয়ারা গাছ তো সকলেই দেখেছি আমরা। এবার ভোরবেলা সেই চারপাশে যে পেয়ারা গাছ, নোনা গাছ বা অন্যান্য গাছগুলোও থাকে, সেই গাছগুলোর যে পাতাগুলোর রং সবুজ, অবশ্যই সবুজ, কিন্তু সেটা কবি সাধারণভাবে আমাদেরকে সবুজ বলেননি, তিনি তুলনা করেছেন টিয়া পাখির পালকের সাথে। কত সুন্দর বর্ণনা কবির, ভাবো যে তিনি সবুজটা বলছেন, সবুজটা আমাদেরকে দেখাতে চাইছেন ঠিকই যে ভোরের আকাশ কোমল নীল, ভোরবেলা চারপাশে গাছপালা সবুজ, সুন্দর সবুজ রং চারপাশটা দেখা যাচ্ছে, কিন্তু সেই সবুজটা টিয়া পাখির পালকের মতো সুন্দর একটা সবুজ রং।
একটি তারা এখন আকাশে রয়েছে। ভোর হয়েছে, তবু একটা তারা আকাশে দেখা যাচ্ছে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। সেই তারাটাকে তুলনা করেছেন কবি, বলেছে কোনো গ্রাম বাংলায় কোনো গধূলি মদির মেয়ে, মানে বাসর ঘরের কোনো গধূলি মদির মেয়ে, কোনো মেয়ে যেমন সলজ্জভাবে একেবারে নিশ্চুপভাবে বসে থাকে বাসর ঘরে, সেই রকমই এই তারাটি যেন আকাশে এখনো ভোর হয়ে গেছে, এখনো রয়েছে, কিন্তু সে যেন সলজ্জ, একটা লজ্জা তার মধ্যে রয়েছে, একটা শান্তি, একটা স্নিগ্ধতা তার মধ্যে রয়েছে। কেননা গধূলি বেলায় কি হয়, সূর্য অস্ত যায় এবং সেই সময়টা প্রকৃতিতে কি হয়, একটা স্নিগ্ধতা, একটা শান্তি, একটা শান্তিময় পরিবেশ তৈরি হয়। তো সেই বর্ণনাটাই কবি দিয়েছেন যে কোনো গধূলি মদির বাসর ঘরের মেয়ে যেমন কিনা শান্তভাবে, নিশ্চুপভাবে, তার একটা সুন্দর পবিত্রতা, একটা সুন্দর স্নিগ্ধতার সাথে সে বসে থাকে, তেমনভাবে যেন তারাটা এখনো আকাশে জ্বলছে, আকাশে রয়েছে, কিন্তু তার মধ্যে রয়েছে সেই স্নিগ্ধতা, সেই শান্তি, সেই শান্তিময় একটা বার্তা, সেই সলজ্জ একটা ছাপ। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। দেখো, কবি তো নিশ্চয়ই হাজার বছর বেঁচে নেই, কোনো মানুষই সেটা বেঁচে থাকে না, কিন্তু কবি কল্পনায় চলে গেছেন যে হাজার হাজার বছর আগে আমার কোনো প্রেয়সী, আমার মিশর দেশের কোনো প্রেয়সী। মিশর দেশ কেন বিখ্যাত তোমরা জানো? পিরামিডের জন্য। আমরা এটা খুব সহজভাবে বলতে পারি যে পিরামিডের দেশ হলো মিশর দেশ। তো সেই দেশে কবির হাজার হাজার বছর আগের কোনো প্রেয়সী, আগের কোনো প্রিয়তমা, তার কোনো প্রেমিকা, সে তাদের কোনো সুন্দর মুহূর্তে সেই প্রেমিকার গলার কোনো মুক্ত কবির মদের গ্লাসে রেখেছিল যেভাবে, সেই মুক্তটি যেইভাবে গ্লাসের মধ্যে ছিল এবং সেটার যে একটা সৌন্দর্য ফুটে উঠেছিল কবির দৃষ্টিতে, সেই সৌন্দর্যটাই যেন কবি এই তারাটার মধ্যে অনুভব করছেন। সেই সৌন্দর্যটাই কবি দেখতে পাচ্ছেন সেই তারাটার মধ্যে, যে তারাটা এখনো আকাশে জ্বলছে। এগুলো কবি কল্পনা করেছেন। আসলে তো কবি হাজার হাজার বছর আগে কবির সাথে কি হয়েছিল, তার আদেও কোনো প্রেয়সী ছিল কিনা, এটা তো কবি জানেন না, কিন্তু তার কল্পনা শক্তির দ্বারা তিনি মনে করেছেন যে এমন যদি কিছু হয়ে থাকে, এমন যদি কিছু থেকে থাকে, তাহলে তার সৌন্দর্যটা যেমন হতো, সেই সৌন্দর্যটাই আমি অনুভব করছি এই আকাশের একটি তারা, যেটা এখনো আকাশে জ্বলছে। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। হিমের রাতে, শীতের রাতে, এটা কিন্তু আমরা সকলে করি। শীতকালে যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে, আমরা কিন্তু বাড়িতে কোথাও না কোথাও যেখানে একটু খোলা জায়গা পাই, একটু ফাঁকা স্থান থাকে, সেগুলো কিন্তু আমরা আগুন জ্বালিয়ে সেই শুকনো জিনিসপত্র দিয়ে, পাতা, শুকনো পাতা হোক বা গাছের ডাল হোক, কিছু দিয়ে আমরা আগুন জ্বালিয়ে নিজেরাই সেখানে বসে সেই তাপটা নিয়ে শরীরের আরামটা অনুভব করি অতিরিক্ত শীতকালে। তো কবি এখানে হিমের রাতে সেই দৃশ্যটাই আমাদের দেখাতে চাইছেন যে একইভাবে আমরা যেমন করি তেমনভাবেই শীতকালের কোনো এক রাতে শরীর রাখবার জন্য, মানে শরীরটা গরম রাখবার জন্য দেশওয়ালিরা, মানে সেই স্থানের যে মানুষেরা, যেই জায়গাটার কথা কবি বলছেন, সেখানকার মানুষেরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। নিজেদের শরীর গরম করার জন্য সারা রাত ধরে আগুন জ্বালিয়ে আগুন তাপিয়েছে। যতটা সময় তারা জেগেছিল ততটা সময় তারা আগুন তাপিয়েছে। এরপর তারা বাড়ি গিয়ে নিজের নিজের মতো করে ঘুমিয়েছে। তো সেই আগুনটা এখনো নেভেনি, সেই আগুনটা এখনো জ্বলছে। দেখবে যে অনেকক্ষণ পর্যন্ত, অনেক রাত অবধি যদি কোনো আগুন জ্বালিয়ে রাখা হয় এবং সেটার মধ্যে যদি একইভাবে সেই জ্বালানি দ্রব্যগুলো দিতে থাকা হয়, তাহলে সেই আগুনটা কিন্তু ভোরবেলা অবধি থেকে যায়। ওই রকমভাবে একটু হলেও তার একটা সেই ছাপটা আমরা দেখতে পাই। তখনও সকালবেলা অবধি সেই ছাপটা কিন্তু বোঝা যায় যে অনেক রাত অবধি আগুনটা জ্বলছিল। তো সেই আগুনের সাথে কবি তুলনা করেছে কিসের? মোরগ ফুলের সাথে। তোমরা যদি মোরগ ফুল দেখে থাকো তাহলে জানবে যে মুরগির মাথার ওপর যেরকম একটা পাখনা মতন থাকে, একটা ঝুটি মতন থাকে লাল রঙের, সেই রকমই একরকম ফুল হয়। সেই ফুলটাকে বলে হচ্ছে মোরগ ফুল। তোমরা দেখেছো কিনা আমি জানি না। তো
তবে যদি দেখে থাকো তাহলে দেখবে যে ওটা অনেকটা সিমিলার, সেই জন্য অনেকটা একই রকম সেই সাদৃশ্যটা আছে বলেই ওই ফুলটার নাম হচ্ছে মোরগ ফুল। মোরগের মাথার উপর যে ঝুঁটিটা থাকে লাল রঙে, সেই ঝুঁটির মতনই দেখতে হয় ওই ফুলটা। তো সেই ফুলের রং যেমন লাল, এই দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙও কিন্তু লাল। তো সেই দুটোকে কবি দুটোর মধ্যে একটা সাদৃশ্য দেখানোর চেষ্টা করেছেন। তিনি সহজেই বলে দিতে পারতেন যে লাল রঙের আগুন জ্বলছে, কিন্তু সেটা তিনি বলেননি। এটাই কবির বিশেষত্ব, তার প্রকৃতি প্রেম, তার ভালোবাসা, যে কি করে প্রকৃতির সৌন্দর্যকে আর একটা কিছুর সাথে তুলনা করে আমাদের সামনে তিনি প্রকাশ করতে পারেন, এবং আমাদের কাছেও সেই দৃশ্যটা কতটা সুন্দর হয়ে ওঠে। তিনি সেটাই বলেছেন যে মোরগ ফুলের মতো লাল আগুন সারা রাত জ্বলেছে, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। মানে কি হয়েছে যে অনেক গাছপালা, অনেক পাতা, শুকনো পাতা সেখানে পড়ে থাকার কারণে সেই আগুনটা কিন্তু এখনো জ্বলছে। অশ্বত্থ পাতা চারপাশে পড়ে থাকায় সেই আগুনটা ওই ভোরবেলা অবধিও জ্বলছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। বলছে সূর্যের আলো যত প্রখর হচ্ছে, মানে ভোরটা আস্তে আস্তে যখন আরো সকাল হচ্ছে, সূর্য আরো ওপরের দিকে উঠছে, সূর্যের আলোটা প্রখর হচ্ছে, তখন কিন্তু সেই আলোটা কুমকুম অর্থাৎ সিঁদুরের মতো টকটকে লাল আর নেই, হয়ে গেছে রোগা শালিখের বিবর্ণ, হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। কোনো একটা রোগা ছোট্ট শালিখের মনের ভেতর যেমন ছোট্ট হৃদয়, এবং তার ছোট্ট হৃদয়ের ভেতর ছোট্ট ইচ্ছা, কবি দেখো কত সুন্দর করে আমাদের বুঝিয়েছে যে সেই রকম ছোট্ট ইচ্ছার মতো আগুনটাও যেন আস্তে আস্তে ছোট ছোট হয়ে হয়ে নিভে যাচ্ছে, প্রায় নিভে যাওয়ার মতনই অবস্থা। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূর সকলেই দেখেছো, সামনাসামনি না দেখলেও টিভির পর্দায় নিশ্চয়ই দেখেছো। তো ময়ূরের যে পাখনা, সেই ময়ূরের পাখনা আমরা জানি নীল সবুজ এত সুন্দর একটা রঙে তৈরি, এবং সেটা যখন ময়ূর পাখনা মেলে দাঁড়ায় তখন সেটা দেখতে এত অপূর্ব যে বোঝা যায় যে প্রকৃতি কত সুন্দর, সেই সময় আমাদের সামনে প্রকৃতি কত সুন্দরভাবে দেখা দেয়। কবি সেটাই বলেছেন যে সকালের আলোয় টলমল শিশিরে, মানে যখন আরো সকালের আলোটা প্রখর হচ্ছে, চারপাশে যে শিশিরগুলো গাছের পাতায় ঘাসে জমেছিল, শিশিরে চারিদিকের বন ও আকাশ, চারপাশের যে বন আকাশ গাছপালা যত কিছু রয়েছে সব কিছু উজ্জ্বল হয়ে উঠেছে, সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। কেমন সুন্দর লাগছে? ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। মানে ময়ূর পাখনা মেলে দাঁড়ালে যেমন সুন্দর লাগে তেমনি সুন্দর লাগছে প্রকৃতিটাকে, চারপাশটাকে, অর্থাৎ গাছপালা রয়েছে, আকাশ রয়েছে, সব কিছু মিলেমিশে অপূর্ব সুন্দর একটা লাগছে সেই ভোরের প্রকৃতিটাকে, ভোরের দৃশ্যটাকে। আজকে আমরা এখানেই শেষ করব, এইটুকুই রাখবো। পরের দিন আমরা আর একটা ভোরের বর্ণনা পাবো। সেই বর্ণনাটা করা হয়ে গেলে আমি তোমাদের দুটোর মধ্যে যে সাদৃশ্য বা দুটোর মধ্যে কোথায় কবি কোন বিষয়টা আমাদেরকে বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, সেটা আমি তোমাদেরকে বলে দেব। আজকে আমরা এইটুকুই রাখবো।